আমি মহিউদ্দিন শিহাব লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা থেকে বলছি। ঘটনাটা আমার এবং আমার বড় চাচার সাথে ঘটা। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমাদের বাড়ির পাশেই ডাকাতিয়া নদী। আমরা প্রতি রাতে সেখানে মাছ ধরতে যেতাম। একদিন আমি আর আমার চাচা সেখানে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আমরা অনেক বেশি পরিমাণে মাছ পেলাম। মাছ ধরতে ধরতে আমরা নদীর পাশে অনেকগুলো খেজুর গাছের কাছে পৌঁছলাম। সে খেজুর গাছের অনেক ভয়াবহ ঘটনা, যেগুলো আমি অন্য একদিন শেয়ার করব। যখন আমরা খেজুর গাছের কাছে পৌঁছলাম, তখন একটা বড় মাছ আমরা দেখতে পেলাম। মাছটা অন্যান্য মাছের চেয়ে আমাদের কাছে বেশ বড় মনে হলো। আমার চাচা যখন তার পেছনে পেছনে যাচ্ছে, অর্থাৎ সেই মাছটার পেছনে পেছনে আমার চাচা যাচ্ছেন, আমিও লাইট নিয়ে তার পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ আমি আর চাচা দুজনেই দেখলাম যে একটা কলা পাতা মোড়ানো একটা কি যেন খেজুর গাছ থেকে নিচে আমাদের সামনেই পড়ল। আমরা ধূপ করে শব্দটা পেয়ে সেটার দিকে এগিয়ে গেলাম। আমরা কাছে গিয়ে দেখি পাতাটার মোড়ানো। আমরা পাতাটা ধীরে ধীরে খুললাম। খোলার পরে দেখলাম দুটো লাল লাল চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, আর তার সাথে পাতায় অনেকগুলো চুল লেগেছিল। আমি তখন চাচাকে বলি, চাচা এটা কি? তখন তিনি আমাকে কিছু বলেন না। তিনি বলেন, চলো আমরা চলে যাই। আমি বললাম, কি হয়েছে? তিনি বললেন যে কিছু না। তিনি বলেন, দৌড় দাও। তখন আমরা দৌড় দিলাম, কিন্তু শাফিন ভাই, আমরা যখন জোরে দৌড়ে সামনে যেতে চাচ্ছি, কিন্তু আমরা একদমই সামনে যেতে পারছি না। আমাদের শরীর প্রচুর ওজন হয়ে গেছে। তখন চাচা বলেন যে লুঙ্গি উল্টো করে পড়তে এবং সূরা পড়তে। যখন আমরা সূরা পড়ি, তখন আমাদের ওজন যেন স্বাভাবিক হয়ে গেল, এবং যে ব্যাগ ভর্তি মাছ ছিল সেটা আর আমরা পেলাম না। তারপরে আমরা বাড়ি চলে যাই। পরের দিন সকালে প্রচন্ড পরিমাণে জ্বর আসে আমার। তখন সকালে ঔষধ আনা হয় এবং মসজিদের হুজুরকে নিয়ে আসা হয়। তখন আমরা হুজুরকে সবকিছু খুলে বলি। তিনি বলেন যে আজ আমরা প্রাণে বেঁচে গেছি। তিনি বললেন যে আর কখনো যেন আমরা সেই খেজুর গাছের ধারে মাছ ধরতে না যাই। সেখানে নাকি অনেকগুলো জিন থাকে। যখন আমরা মাছ ধরতে যাই, তখন তারা বিরক্ত হয়ে যায়। তারপর আমরা আর রাতে কখনো মাছ ধরতে যাইনি। আমি আপনাদের সাথে একটা সত্যিকার ভূতের ঘটনা শেয়ার করব। আমি রায়হান, আমি বরিশালে থাকি। ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমার বাবা গ্রামে থাকতো। বাবা যখন গ্রামে থাকতো, তখন সে সারাদিন তার নানার সাথেই থাকতো। বাবার নানা বাবাকে খুবই ভালোবাসতেন। আর এই ঘটনা যখন বাবার সাথে ঘটে, তার অনেক বছর আগেই তার নানা মারা গিয়েছিলেন, অর্থাৎ বাবার নানা মারা গিয়েছিলেন। আমার বাবা খুব ভালো একজন মানুষ। বাবার সব চেনা জানা লোক বাবাকে খুব ভালো জানত। আমার দাদা একজন ব্যবসায়ী ছিলেন। দাদা খুবই সাহসী একজন লোক। ব্যবসার কাজে দাদার বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যেত মাঝে মাঝেই। তো একদিন কাজ শেষ করে ঘন দুপুরবেলা দাদা বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে বাড়ি ফিরতে বেশ বড় বড় জঙ্গল পাড়ি দিতে হতো সেই সময়টাতে। হঠাৎ কেউ একজন ওই জঙ্গল থেকে দাদার হাতে ইলিশ মাছ দেখে তার পিছু নিল, কিন্তু ঘটনাটা দাদা বুঝতে পারেনি। দাদা মাছ নিয়ে ভালোভাবে বাড়ি চলে এলো। বাড়িতে এসে দাদা মাছগুলি দাদির হাতে দিল। দাদি মাছগুলো ধুয়ে কুটে ভাজার জন্য রান্নাঘরে নিয়ে গেল। মাছগুলি ভেজে ঘরে এনে রেখেছে। এর মধ্যে দাদি আবার বাবাকে ঘুমাতে বলে গেছেন। বাবাও তাদের কথা মতো ঘুমানোর জন্য চোখ কেবল বুজেছে। হঠাৎ কেউ একজন বাবাকে নাম ধরে ডাক দিল। বাবা সাথে সাথে চোখ মেলে তার ডাকে সাড়া দিল। বাবা সাড়া দিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে তার একটা বন্ধু দাঁড়িয়ে আছে। বাবা তার বন্ধুকে দেখে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, যেহেতু ছোট মানুষ ছিল। ঘর থেকে বেরোনোর পরে বাবা তার বন্ধুকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার।
বাবার বন্ধু বলে, চল তোকে নিয়ে একটা জায়গায় যাব। বাবা জানতে চাইলো যে কোথায় যাবি, বলবি তো? বাবার বন্ধু বাবাকে বলল যে গেলেই দেখতে পারবি, চল। আর তার আগে একটা কাজ করতে হবে। তোর বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে, তোর মা ভেজে রেখেছে, ঘরের মাঝে রেখে দিয়েছে, মাছগুলো আনতে হবে। বাবা কিছু না বুঝতে পেরে তার কথা মতো, অর্থাৎ সেই বন্ধুর কথা মতো ভাজা মাছগুলো আনতে গেল। বাবার এই বন্ধু কোনো মানুষ ছিল না, এটা ছিল দাদার পিছনে নিয়ে আসা সেই জিন, এক কথায় ভূত। বাবার বন্ধুর রূপ ধারণ করে বাবার সাথে এরকম করেছে, কিন্তু বাবা তখনও ব্যাপারটা বুঝতে পারেনি। বাবা সেই মাছগুলো নিয়ে গেল। তারপরে সেই বন্ধুর পিছু পিছু তার একটা জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলে কিছু দূর যাবার পরেই বাবা হঠাৎ করে দেখলেন তিনি একাই হাঁটছেন, তার পাশে সেই বন্ধু আর সেই মাছগুলো কোনো কিছুই নেই। তখন তিনি প্রচন্ড ভয়ে এক দৌড়ে বাসায় চলে আসেন এবং দাদাকে সব ঘটনা খুলে বলেন। দাদা ঘটনা শুনে সবকিছু বুঝতে পারেন এবং বাবাকে নিষেধ করে দেন যে কারো ডাকে অসময়ে কাউকে না বলে বাড়ি থেকে বের না হতে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মোস্তফা বিপ্লব ভাই। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রমজান আলী। তাকে রমজান চাচা বলেই ওনারা ডাকেন। আর ঘটনাটি যখন ঘটে তখন 1987 সাল, 1987 সালের শরৎকালের ঘটনা। বাংলাদেশের প্রেক্ষাপটে শরৎকালে আমরা দেখতে পাই যে নদী নালা খাল বিল এগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে, আর তখন গ্রামের মানুষরা মাছ ধরতে, আর তখন মাছ অনেক পাওয়াও যায়, এটাও তো সত্য। আর ওই গ্রামের এই রমজান চাচা উনি সাধারণত সিজনাল ব্যবসা করতেন, মানে বিভিন্ন সিজনে যেই ব্যবসাটা সেই ব্যবসাটা উনি করতেন। আর মাছ ধরা ওনার খুব বিশাল একটা মানে প্যাশন বা নেশা, যেটাই আমরা বলি না কেন, সেটা ছিল। উনি রাতের বেলা মাছ ধরতে খুব পছন্দ করতেন। আর শরৎকালে তখন যেভাবে উনি সাধারণত মাছ ধরতেন, বিভিন্ন মানে নালাগুলোর যেদিক দিয়ে স্রোত যায় সেখানে মাছ ধরার কিছু ফাঁদ, আমরা স্থানীয় ভাষায় এটাকে, যেমন আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এইগুলোকে আমরা ঘূর্ণি বলি, কুষ্টিয়া অঞ্চলে এগুলোকে বৃত্তি বলে। এক একটা জায়গায় এক এক রকম নাম। তো যেহেতু কুষ্টিয়াতে ওখানে বৃত্তি বলে, আর আমাকে বৃত্তি নামেই ওই জিনিসটার নাম বলেছেন, আমি বৃত্তিই বলছি আর কি। বেশ কিছু বৃত্তি উনি ওনার কিছু কিছু জায়গায় পেতে রাখতেন। সাধারণত দেখা যেত যে একজন মানুষ যে জায়গাগুলোতে এই বৃত্তিগুলো পাতেন, অন্য কেউ আবার সেখানে পাতেন না। মানে এক একজনের এক একটা জায়গা নির্দিষ্ট ছিল যে ইনি এই জায়গায় পাতবেন, আর একজন আরেক জায়গায় পাতবে, বা নিজেদের কিছু এলাকা আলাদা ভাগ করা ছিল আর কি। তো উনি এরকমই একটা জায়গায় উনি কয়েকটা বৃত্তি পাতেন। বৃত্তিগুলো এমন যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে মাছ যদি আসতে থাকে, মাছ ওগুলোর মধ্যে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, আর পরবর্তীতে ওখান থেকে মাছগুলো সংগ্রহ করা যায় অনায়াসেই। তো উনি সাধারণত যে কাজটি করতেন, বিকেল বেলা উনি বেশ কিছু বৃত্তি বিভিন্ন জায়গায় উনি রেখে দিয়ে আসতেন। রাত 10টার পরে একবার যেতেন, গিয়ে উনি ওই বিকেল থেকে রাত 10টা পর্যন্ত যত বা তার যাওয়ার আগ পর্যন্ত যতগুলো মাছ ধরা পড়তো সেগুলো নিয়ে আসতেন। সকালবেলা একবারে কেন যেতেন না, কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যেত স্রোতের সাথে বিভিন্ন সাপ ঢুকে পড়তো। সাপ ঢুকে পড়লে কি হতো, সাপ নিজেও আটকে যেত এবং আটক অবস্থায় বিভিন্ন মাছ খেয়ে ফেলতো এবং পুরো বৃত্তিটা নষ্ট হয়ে যেত আর কি। এই কারণে ওই রাতের বেলা একবার যেত, আর অনেক সময় দেখা যেত মাছ অনেক সময় চুরিও হয়ে যেত। এই কারণে দুইবার মাছ সংগ্রহ করতো, এক হচ্ছে রাতের বেলা আর একটা হচ্ছে ভোরবেলা। তো ভালোই মাছ পাচ্ছিলেন। বেশ কিছুদিন যাবৎ উনি খেয়াল করলেন যে রাতের বেলা মাছ সংগ্রহ করে আসার পর আবার যখন ওই বৃত্তিটা পেতে আসেন একই জায়গায়, ভোরবেলা গিয়ে উনি ওই বৃত্তির মধ্যে কোনো মাছ পান না। শুরুতে উনি মনে করেছিলেন হয়তোবা অন্য কেউ মাছ চুরি করে নিয়ে যায়। এই কারণে উনি
ভোরবেলা, মানে যেই সময়টাতে সাধারণত অন্যেরা মাছ সংগ্রহ করতে আসে, এই সময়ের কিছু সময় আগে উনি গিয়ে বসে থাকেন দূরে, যে কাউকে দেখা যায় কিনা। কিন্তু উনি কাউকে দেখতে পান না, মানে তখন কোনো লোক আসেইনি। কিন্তু এরপরে গিয়ে যখন উনি ওনার বৃত্তিটা তোলেন, দেখে যে কোনো মাছ নেই, বা থাকলেও খুব একটা দুইটা বা খুবই কম আর কি, যেটা হওয়ারই কথা না। তার মানে হচ্ছে যে উনি আসারও আরো আগে কেউ এসে এইখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। তাহলে ওনাকে আরো আগে আসতে হবে। উনি আরো আগে আসেন, তারপরে উনি কাউকে দেখতে পান না। তখন চিন্তা করেন এবার অনেক রাত থাকতেই আসতে হবে, নিশ্চয়ই চোর গভীর রাতে এসে মাছগুলো চুরি করে নিয়ে যায়। যেই ভাবা সেই কাজ। এক রাতে উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে উনি যেখানে বৃত্তি পেতেছেন সেখান থেকে একটু দূরে একটা গাছের নিচে ঘাপটি মেরে বসে থাকেন। উনি যখন আসছেন তখন কিন্তু টর্চ লাইট জ্বালাননি, কারণ টর্চ লাইট যদি উনি জ্বালাতে জ্বালাতে আসেন, দূর থেকে হয়তো বা চোরেরা বুঝতে পারবে যে কেউ একজন আসছে। এই জন্য উনি টর্চ লাইট জ্বালাননি, মোটামুটি চাঁদের আলোতে যতটুকু দেখা যায় সেভাবেই পথ মানে চিনে চিনে উনি এসে ওই গাছের নিচে চুপটি করে বসে আছেন। রাত প্রায় 3টা কি 3:30। হঠাৎ উনি দেখতে পান যে দুটো বাচ্চা ছেলে, বয়স 5 থেকে 7 বছর হবে এমন। এই বাচ্চা ছেলে দুটি তারা ওই বৃত্তির কাছাকাছি এসেছে। একজনের হাতে একটা খালই কোনগুলো বলি আমরা, বেত বা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ঝুড়ি বিশেষ, যার মধ্যে বাজার রাখা যায়, মাছ রাখা যায়, এমন হাত দিয়ে ধরার জন্য উপরে এক ধরনের একটা অর্ধচন্দ্রাকৃতির একটা হ্যান্ডেলের মতো রয়েছে। আপনারা যারা গ্রামে আছেন বা কখনো গ্রামে ছিলেন তারা এই ধরনের জিনিসের সাথে পরিচিত আছেন অবশ্যই। তো একটা বাচ্চার হাতে এরকম খালইয়ের মতো, আর একটা বাচ্চার হাত খালি। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে যে এই দুটো বাচ্চা, তারা ওই একজন ডাঙার উপরে দাঁড়িয়ে আছে, আর একজন পানিতে কিছুটা নেমেছে আর কি। কিছুটা না, মানে পানি তো খুব বেশি না, সর্বোচ্চ হাঁটু পানিরও কম আর কি, বা হাঁটু পানিরও কম, হ্যাঁ এটাই। তো এখন একজন কি করছে, ওই বৃত্তিটা হাত দিয়ে ধরে ডাঙাতে নিয়ে আসছে। ডাঙাতে নিয়ে আসার পর দুজন মিলে সেখান থেকে মাছ বের করছে এবং ওই সেই খালইয়ের মধ্যে রাখছে। আবার যেই ছেলেটা পানির মধ্যে নেমেছে সে আবার পানিতে গিয়ে অন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। তখন উনি চিন্তা করলেন, যদি আগে গিয়ে পানির ছেলেটাকে ধরি তাহলে ডাঙার ছেলেটা পালিয়ে যাবে। প্রথমে যে কাজটা করতে হবে, আগে ডাঙার ছেলেটাকে ধরতে হবে, আর পানির ছেলেটা খুব সহজেই তো দৌড়তে পার হতে পারবে না, পরে এটাকে ধরেই আমি ওই অন্য পানির ভিতরে থাকা ওই ছেলেটাকে ধরবো। যে চিন্তা সেই কাজ। উনি চুপে চুপে গিয়ে খপ করে ওই ছেলেটাকে ধরে ফেলেন, এবং ধরার পর ওই ছেলেটা না কোনো সাউন্ড করে না যে আমাকে ছেড়ে দেন, কেন ধরলেন, বা এরকম হবে না, আর মাছ চুরি করবো না, কিচ্ছু বলে না, চুপ। উনি কিন্তু দূর থেকে একটা বিষয় লক্ষ্য করছিলেন, এই দুটো ছেলে যে আসলো, একজন মাছ মানে নিয়ে আসছে, দুজন মিলে মাছ বের করছে, আবার ঝুড়িতে রেখে আবার আরেকজন মাছ মানে সংগ্রহের জন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। এরা কিন্তু দুইজনের সাথে কোনো কথা বলছে না। উনি কিন্তু এটা খেয়াল করেছেন, কিন্তু উনি চিন্তা করেছেন যে হয়তোবা শব্দ করলে যদি লোকজন টের পেয়ে যায়, তাহলে এই জন্য হয়তোবা তারা কথা বলছে না। তো উনি যখন ওই একটা ছেলেকে ধরেছেন, ধরে ওই দৌড় দিয়ে গিয়ে পানির মধ্যে নেমে ওই ছেলেটাকেও ধরে ফেলেন। এবং ওনার একটা পরিকল্পনা ছিল যে এই দুটো বাচ্চা ছেলেকে উনি সাথে নিয়ে যাবেন এখন বাড়িতে, সকালবেলা তাদের বাড়িতে খবর পাঠাবেন, তার বাবা মাকে ডেকে পাঠাবেন এবং তাদের কাছে নালিশ দেবেন যে তাদের ছেলে মাছ চুরি করে। উনি ওই দুটো ছেলেকে ধরে নিয়ে আসছেন। তো উনি চিন্তা করলেন যে দুটো ছেলে তো আসলে হেঁটে তাদের সাথে, মানে তাদেরকে 2 হাত ধরে মানে ধরে হেঁটে হেঁটে আসছেন। তো আসলে উনি তো অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, তো ওনার পায়ের স্টেপ আর ওদের পায়ের স্টেপ তো এক না, ওরা তো আস্তে আস্তে হাঁটে, বা পায়ের স্টেপ তো ছোট ছোট। উনি চিন্তা করলেন যে এই দুটোকে কাঁধের উপর উঠিয়ে নিই, তারপর আমি বড় বড় কদম ফেলিতে চলে যাই। যে ভাবা সেই কাজ। উনি 2 হাত দিয়ে দুটা বাচ্চাকে উঁচু করে কাঁধের উপর বসিয়ে ফেললেন।
কারণ ওনার শরীর অবশ্য অনেক শক্তি ছিল, আর দুটো বাচ্চাও হালকা ছিল। বাচ্চা মানুষের ওজন আর কতই হবে। উনি হেঁটে চলছেন। উনি কিন্তু ঘুণাক্ষরেও একটা বিষয় টের পাননি যে এই যে রাত, এত রাত্রে এই বাচ্চাগুলো কোত্থেকে আসবে। এই বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে কথাও বলছে না। আজব ব্যাপার, এরা কি বোবা নাকি? উনি কিন্তু এই বিষয়টা আসলে ওনার মাথায় আসে না, কারণ উনি মাছ চোর ধরতে পেরেছেন। উনি এতটাই রাগান্বিত ছিলেন ওদের উপরে, বা এইসব বিষয় আসলে ওনার মাথায় কাজ করেনি। উনি যখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন, তখন উনি ফিল করছিলেন ওই যে কাঁধে থাকা দুটো বাচ্চা ছেলে, মনে হচ্ছে যে এদের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায় হয় যে এমন ভারী হয়ে যাচ্ছে তারা দুজন, তাদেরকে আর মানে উনি কাঁধে নিয়ে হাঁটতে পারছেন না। কিন্তু এমনটা না যে তাদের শরীরের সাইজ বড় হয়ে যাচ্ছে বিষয়টা, বা তারা মোটা হয়ে যায়, এমনটা না। উনি বুঝতে পারছিলেন যে ওরা আকারে একই রকম আছে, কিন্তু তাহলে ওজন কেন বাড়ছে? উনি আরো একটা বিষয় ফিল করেন, সেটি হচ্ছে ওদের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে এবং দুই হাত দিয়ে যে মানে ওনার দুই হাত দিয়ে ওই বাচ্চাদেরকে ধরে রেখেছেন, বাচ্চাদের দুই হাত, মনে হচ্ছে যে এই ধরে রাখার কারণে ওনার হাত দুটিও অবশ হয়ে যাচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে এই বাচ্চাগুলোকে আসলেই মানুষ। এত রাত্রে ওরা কোত্থেকে আসলো? রাত ৩টার সময় তো এত ছোট বাচ্চার এখানে আসার কথা ছিল না। তাহলে কোত্থেকে এলো এরা? আর এদের শরীর এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি তখন বুঝতে পারেন যে আসলে নিশ্চয়ই এই দুটি কোনো দুষ্টু জিন হবে বা খারাপ কিছু হবে। তখন দ্রুত উনি ওই দুটিকে ঘাট থেকে নামিয়েই বাড়ির দিকে দেন এক দৌড়। দৌড় দেওয়ার সময় উনি পেছন দিকে তাকান, তাকিয়ে দেখেন ওই দুটি বাচ্চাও তার পেছনে পেছনে দৌড়িয়ে আসছে, মানে তাকে ধাওয়া করছে। কিন্তু ওরা কিন্তু কোনো কথা বলছে না। অনেক সময় বলে না যে তোকে দেখে নেব, আজকে বেঁচে গেলি, এইটা ছিল বলে, নাহলে তোকে মেরে ফেলতাম। কোনো সাউন্ড করছে না, একদম চুপ। কিন্তু তারা শুরু থেকেই চুপ। রমজান চাচা তো দৌড়িয়ে বাড়িতে চলে আসে, বাড়ির উঠোনে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন আসে, সে দেখে ওনার এই অবস্থা। ওই দুটো বাচ্চাকে কিন্তু আর তারা পরিবারের লোকজন আর দেখেনি। সকালবেলা রমজান চাচার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওনার শরীরে প্রচন্ড জ্বর এবং ডায়রিয়া শুরু হয়েছে। ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তাররা বিভিন্ন ওষুধ টষুধ দিয়েছে। কিছুটা ভালো হলে ওনাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর ওনার অবস্থা আবার খারাপ হয়, আবার হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে যখন আবার কিছুটা উন্নতি হয় অবস্থার, আবার যখন বাড়িতে নিয়ে আসা হয়, আবার একই সমস্যা। তখন তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে আসা হয়। সদর হসপিটালে একই অবস্থা। ট্রিটমেন্টের পরে কিছুটা ভালো হয়। হসপিটাল থেকে যখন ছেড়ে দিয়েছে, বাড়িতে আসার পর একই অবস্থা। তাকে যখন আবার কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখন ডাক্তাররা পরামর্শ দেন যে তাকে ঢাকায় নিয়ে যেতে, ঢাকায় নিয়ে ভালো কোনো হসপিটালে তাকে ট্রিটমেন্ট করাতে। এখানে তাদের আর ট্রিটমেন্ট নেই। এই কারণে নেই, ডাক্তাররা সাধারণ ফ্লু মানে জ্বর এবং ডায়রিয়ার ওষুধ দিয়েছে, কিন্তু তারা তো এর বাইরে এই রোগের কারণ কি এটা তারা ধরতে পারছে না, যার কারণে সে ভালো হচ্ছে না। এখন তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। উনি বাড়িতে চলে আসেন। বেশ কিছু কবিরাজ দেখানো হয়। কবিরাজরা বলেন তোমার উপর জিনের প্রভাব পড়েছে, যার ফলে এই অবস্থা হয়েছে। কিন্তু কবিরাজদের ঝাড়ফুঁকেও তার কোনো উপকার হচ্ছিল না। সবাই পরামর্শ দেয় যে তার যেই সহায় সম্পত্তিগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়ে বা বন্ধক রেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হোক। কিন্তু উনি বুঝতে পারেন উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তা না হলে সাধারণ জ্বর বা ডায়রিয়াতে একটা মানুষের এরকম অবস্থা হওয়ার কথা নয়। আর যেহেতু ওনার সাথে একটা প্যারানরমাল ঘটনা ঘটেছে, সুতরাং উনি আর হয়তোবা বাঁচবেন না। ওনার 1 বছর বয়সী একটি কন্যা সন্তান ছিল।
এখন সব সম্পত্তি যদি উনি বিক্রি করে ট্রিটমেন্ট করেন এবং উনি যদি ভালো না হন, মারা যান, তাহলে এদের কি অবস্থা হবে? উনি এই চিন্তা করে খুবই ভেঙে পড়েন। এক রাতে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করেন। আল্লাহর কাছে উনি কাঁদতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমি যদি সহায় সম্পত্তি বিক্রি করে আমি যদি ট্রিটমেন্ট করি, তাহলে যদি সুস্থ হয়েও যাই, তাহলে আমরা মাথা গোঁজার ঠাঁইটাও তো আর পাবো না। আর যদি আমি সুস্থ না হই, মারা যাই, তাহলে আমার শিশু সন্তান এবং আমার ওয়াইফের কি হবে? তারা তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তখন উনি এরকম কান্নাকাটি করেন আল্লাহ তাআলার দরবারে। যেহেতু ফজরের নামাজের অনেক দেরি ছিল, এর মধ্যে নামাজ পড়া শেষে উনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং ঘুমের মধ্যে উনি একজন ব্যক্তিকে স্বপ্ন দেখেন। উনি বড় বড় দাড়িওয়ালা, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরা একজন মানুষকে দেখেন। ওই মানুষটি এসে বলছে যে, রমজান আলী, তোমার অবস্থা তো ভালো না, তুমি তো মনে হয় আর বাঁচবা না। জানি না আল্লাহ তোমার হায়াত কতদিন রেখেছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুমি আর বাঁচবা না, কারণ তোমার অনেক ক্ষতি করে ফেলেছে ওই দুষ্টু জিনেরা। ওরা অনেক শক্তিশালী এবং খারাপ জিন ছিল, ওরা তোমার খুবই ক্ষতি করেছে। রমজান চাচা ঘুমের মধ্যে ওই ব্যক্তিকে দেখে ওনার মনে হচ্ছিল যে এনাকে উনি এর আগেও কোথাও দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন উনি সেটা বুঝতে পারছেন না। রমজান চাচা ঘুমের মধ্যে ওই লোকটিকে পা জড়িয়ে ধরে খুব রিকোয়েস্ট করেন যে, হুজুর, আমি যদি মারা যাই আমার সন্তানদের কি হবে, আমার ওয়াইফের কি হবে, আমাকে আপনি সুস্থ হওয়ার কোনো পথ বাতলিয়ে দেন। তখন উনি বলেন যে, আসলে তোমার যে ক্ষতি হয়েছে আমার পক্ষে সম্ভব নয়, শুধু আমার পক্ষে কেন, কোনো মানুষ বা জিনের পক্ষেও সম্ভব নয় তোমার এই অবস্থা থেকে ফেরত নিয়ে আসা, যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। তবে আমি তোমাকে একটা পথ বাতলাতে পারি, কিন্তু আমি জানি না এটা তোমার উপকারে লাগবে কিনা, কারণ তোমার যেই সমস্যা হয়েছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তখন রমজান চাচা ঘুমের মধ্যেই, ওই স্বপ্নের মধ্যেই বলছেন তার সাথে যে, ঠিক আছে হুজুর, আপনি বলেন কি। তখন ওই যে মুরব্বী লোকটি, তিনি হাত থেকে হাতে একটি গাছকে দেখান, বলে যে, তুমি ফজরের নামাজের পর তুমি তোমার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের গোড়ায় চলে যাবা, সেখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে এই গাছটি দেখতে পাবা। এই গাছটি তুমি তুলে নিয়ে আসবা, তুলে নিয়ে আসার পর এই গাছের শেকড় বেটে তুমি খাবা। আল্লাহ তাআলা চাহেন তো উপকার হবে, আর যদি না হয় তাহলে অন্য কোনো কিছুতে তোমার আর কোনো উপকারে আসবে না। এরপর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি সত্যি ফজরের নামাজের পর ওনার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের নিচে বেশ ঝোপঝাড় রয়েছে। উনি ওই ঝোপঝাড়ের কাছে যাওয়ার সাথে সাথে ওই গাছটি তিনি দেখতে পান এবং ওই গাছটি তুলে, ওটা তো বেশ অনেকগুলো গাছ ছিল ওখানে, উনি গাছটি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসার পর ওইটা শিকড় বেটে উনি খান। এভাবে যখন উনি প্রতিনিয়ত খাচ্ছিলেন, আস্তে আস্তে ওনার অবস্থার উন্নতি হচ্ছিল এবং একটা পর্যায়ে সত্যি উনি পুরোপুরি ভালো হয়ে যান। এরপরে উনি একবার ওই যে সেই মুরব্বী তাকে স্বপ্নে দেখেন। মুরব্বী স্বপ্নে তাকে বলছে, রমজান আলী, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন রমজান আলী বলে, জি হুজুর, আমি আপনাকে চিনতে পেরেছি। তখন রমজান আলীকে উনি বলেন যে, আসলে আমি তো অনেক দূরে ছিলাম, তোমার অবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যখন খবর পাই তখন চলে আসি এবং এসে দেখি তোমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার যেটা জানা ছিল সেটা আমি তোমাকে বলেছি এবং আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন, এখানে আমার কোনো হাত নেই। আর তুমি এই যেই গাছটা চিনলা, যদি এই ধরনের সমস্যা অন্য কারোর মধ্যে দেখো, তাহলে তুমি এটা দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করো, তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, মোস্তফা বিপ্লব ভাই রমজান চাচার সাথে দেখা করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে, আপনার কাছে যে চেনা চেনা মনে হচ্ছিল যে লোকটিকে স্বপ্নে দেখা, তাকে কি আপনি আসলেই চিনতে পেরেছেন? তখন বলে, হ্যাঁ, আমি চিনতে পেরেছি। আমি অনেক ছোটবেলায় আমাদের বাড়িতে কিছু মানুষদেরকে আসতে দেখতাম। আমার বাবা অনেক পরহেজগার মানুষ ছিলেন, বেশ কিছু লোক আমাদের বাড়িতে আসতেন। তার মধ্যে
আমি শুনেছি কয়েকজন জিনও নাকি আসতো। আমি যেই মানুষগুলোকে আসতে দেখতাম তার মধ্যে উনি একজন। তবে উনি অন্যদের থেকে একটু ব্যতিক্রম ছিল। উনি কারো সাথে তেমন কথা বলতেন না। আমার বাবার সাথে দেখা করতেন, কি বলতেন আমি জানি না। এবং উনি কিছু খেতেনও না। উনি আসতেন, খুবই অল্প সময়ের জন্য আসতেন, আবার চলে যেতেন। এভাবে বেশ অনেকবার ওনাকে আমি দেখেছি, অনেক ছোটবেলায়। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর, যেহেতু আমার বাবা আমাকে শিশু বয়সেই রেখেই মারা গিয়েছিলেন, তারপরে ওনাকে আমি কখনো দেখিনি। এই স্বপ্নে ওনাকে আমি প্রথম দেখেছি। প্রিয় লিসেনার্স, ইনি ছিল একটা জিন, যিনি তার বাবার শিষ্য ছিলেন। এই রমজান চাচার বাবার শিষ্য ছিলেন আর কি। ওনার বাবা মারা যাওয়ার পরে তিনি আর আসেননি, কিন্তু যেহেতু তার গুরুর সন্তানের এই করুণ অবস্থা, এই খবর যখন উনি পান, তখন তিনি আসেন। কিন্তু রমজান চাচা তো আসলে সামনাসামনি জিন দেখে অভ্যস্ত নন। উনি তো আবার অসুস্থ ছিলেন। হঠাৎ করে জিন দেখে যদি উনি ভয় পেয়ে যান, আরো অসুস্থ হন, এই জন্য স্বপ্নের মাধ্যমে এসে তার এই সমস্যার সমাধানের জন্য তিনি পথ বাতলে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছিলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের এলাকা থেকে 3 গ্রাম পরের একটা ঘটনা। যেই ঘটনাটা আমি আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম। যখন ঘটনাটা ঘটে তখন আমার বড় ভাইয়ের বয়স আনুমানিক 15 থেকে 17 বছর হবে আর কি। সে তখন ক্লাস 8 কিংবা 9-এ পড়ে। আর ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের একটা ঘটনা। তো রাসেল ভাই, আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমাদের বাড়ি থেকে এই কিছু দূর সামনেই একটা নদী আছে। এই নদীটা আমাদের পরবর্তী 3 গ্রাম সহ মিলে এই নদীটা আর কি বিস্তৃত। নদীটা অত মানে প্রস্থ বেশি নেই, মানে দৈর্ঘ্য বেশি। প্রস্থ কম কিন্তু দৈর্ঘ্য বেশি। আর নদীটার এক সাইডে হচ্ছে রাস্তা আছে, আর অপর সাইডে ধানের জমি। মাঝখান দিয়ে একটা নলার মতো নদী এই 3 গ্রামকে একত্রিত করেছে। তো রাসেল ভাই, বর্ষাকালে এই নদীটা এত বেশি পানি হয়, যেই পানিতে এই ধানের জমিগুলো পর্যন্ত ডুবে যায় এবং বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন। কারণ এই এক নদীর ওপারে আবার মানুষের বাড়ি আছে, সেই দিক দিয়ে যাওয়ার জন্য এই নদীটা অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে। কিন্তু যখন বর্ষার সময় হয় তখন এই রাস্তাঘাট, ধানের জমি সব কিছু ডুবে যাওয়ার কারণে মানুষের যাতায়াত ব্যবস্থাটা খুবই দুর্বিষহ হয়ে পড়ে। কিন্তু এলাকার মেম্বার সাহেব, আমাদের এলাকার এই 3 গ্রাম মিলে আবার একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের একজন মেম্বার আছে যার নাম হচ্ছে জাফর আলী মেম্বার। ওই জাফর আলী মেম্বার আমাদের এই পারাপারের জন্য একটা নৌকা দেয় এবং এই নৌকাটার একজন নির্দিষ্ট মানে মালিক করে দেয়। মালিক বলতে সার্বিক তত্ত্বাবধানে একজন থাকে, যার নাম হচ্ছে মন্টু মিয়া। আর এই মন্টু মিয়ার দায়িত্ব হলো যে তিনি সকাল থেকে রাত পর্যন্ত এই নৌকায় মানুষ এপার থেকে ওপারে নিয়ে যাবেন যখন আর কি বর্ষার সময় হয়। আর একটা কথা বলে রাখি রাসেল ভাই, এই মন্টু মিয়ার অন্যতম একটা নেশা বা অন্যতম একটা পেশা বলতে পারেন বা ইচ্ছা বলতে পারেন, সেটা হচ্ছে মাছ মারার। তিনি এই সময়ে প্রচুর পরিমাণে মাছ মারেন, যেই মাছগুলো বিভিন্ন সময় এলাকার মানুষদের মাঝে বিতরণ করেন, আবার মাঝে মধ্যে উনি বাজারে বিক্রি করেন, আবার মানে ধরেন যে সস্তায় কম দামে উনি ওনার পরিশ্রমিকটা যতটুকু আসে অতটুকু টাকা নিয়ে এই মাছগুলো সেল করে দেন আর কি। তো রাসেল ভাই, এই মন্টু মিয়া স্বভাবতই একজন বোকাশোকা স্বভাবের মানুষ, অনেক শান্ত মানুষ, কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে উনি একদমই যান না। ওনার পেশাটাই হচ্ছে একটা মানে দুস্থ পেশা, মানে এমনভাবে উনি থাকেন, এমনভাবে উনি চলেন যেন সমাজের খুবই একজন শান্তশিষ্ট মানুষ। তো রাসেল ভাই, একদিনের কাহিনী, যেই কাহিনীর পর থেকে মন্টু মিয়ার জীবনটাই পুরো বদলে যায়। আমি সেই কাহিনীটাই আপনার সঙ্গে শেয়ার করব আজকে। তো রাসেল ভাই, এই মন্টু মিয়া এক বর্ষার রাতে উনি মানুষ পারাপার করতেছেন। পারাপার করার একটা সময় রাত 9টার সময় একটা পরিবার আসে, যেই পরিবারের 3 জন মানুষ, ছেলে,
বাবা এবং মা, এই তিনজন বলে যে আমরা নদীর ওই পাড়ে যাব। নদীর ওই পাড়ে যখন ওনারা যাবেন, কিন্তু ওদের একটা শর্ত হচ্ছে, মন্টু মিয়াকে বলেন যে আমরা ওই পাড়ে যাব ঠিক আছে, কিন্তু ওই পাড়ে আমাদের একটু কাজ আছে, 1-1.5 ঘন্টা সময় লাগবে, তখন আবার আমাদেরকে নদীর এই পাড়ে আবার দিয়ে যাইতে হবে। তো মন্টু মিয়া বলে যে 1-1.5 ঘন্টা সময়, উনি মনে মনে ভাবে যে ঠিক আছে 1-1.5 ঘন্টা সময় যদি যেহেতু খুবই দরকার, তো 1-1.5 ঘন্টা ওখানে রেখে আমি কিছু মাছ মারবো, তারপর আবার ওদেরকে নিয়ে এই পাড়ে চলে আসবো। আর রাসেল ভাই, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে নদীর ওই পাড়ে কিন্তু ওই যে ধান ক্ষেত, জঙ্গল, বেশি পানি, ওই দিকে সব কিছু, এই দিকে কিন্তু অমন কোনো সমস্যা নাই। তো উনি তো এই নদীতে অনেক দিন থেকে আছে, তো উনি এটাকে কোনো কিছু না ভেবে উনি রাজি হয়ে যান, বলেন যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তার একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে তাকে এই যে যাতায়াতের যে ভাড়াটা আছে, সেই ভাড়াটা কিছু পরিমাণে বাড়িয়ে দিতে হবে, এবং উনি যেই আত্মীয়র বাড়িতে যাচ্ছে সেই আত্মীয়র বাড়ি থেকে তার জন্য খাবার নিয়ে আসতে হবে। কারণ মানে এই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে উনি আর এদিকে যেহেতু ফিরতে পারবেন না, তো সেহেতু অনেক রাত হয়ে যাবে, এজন্য উনি বাড়ি গিয়ে হয়তো খাবার নাও পেতে পারেন, এজন্য উনি আর কি এটা আবদার করে বসলেন। তো যেই ফ্যামিলিটা যাচ্ছে ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা তো দাওয়াতের বাড়িতেই যাচ্ছি, সমস্যা নাই, আপনার জন্য আমরা খাবার নিয়ে আসব। তো যেই কথা বলে মন্টু মিয়া তাদেরকে নৌকায় তুলে ওই পাড়ে দিলেন। দেওয়ার পরে মন্টু মিয়া ভাবলেন যে এখানে বসে না থেকে আমি মাছ মারি। আর তার মাছ মারার যেই সরঞ্জামাদিগুলো, সেই সরঞ্জামাদিগুলো কিন্তু সবসময় তার নৌকার মধ্যেই ছিল। তো উনি ওনার যে নৌকাটা ছিল সেই নৌকাটা নিয়ে নদীর ওই পাড়ে, যেই পাড়ে আজকে কম পানি কিন্তু জঙ্গল, ধানের জমি সব কিছুই সেদিকে, তো উনি ওনার হাতে থাকা টর্চ লাইট দিকে নদীর মধ্যে মাছ মারতে শুরু করলেন। তো মাছ সেদিন একটা অবস্থা যে সেদিন উনি প্রচুর পরিমাণে মাছ পাচ্ছেন, মানে খুব সহজেই মাছগুলো তার কাছে ধরা দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো উনি এটা দেখতে উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন, কিরে এখানে তো এত মাছ থাকার কথা না, কিন্তু আজকে এত বেশি মাছ পাচ্ছি, এর কারণ তো বুঝলাম না। তখন উনি ভাবলেন যে হয়তো গভীর রাত হয়ে গেছে, এই জন্যই হয়তো আজকে মাছগুলো একটু বেশি পাচ্ছি। তো উনি মাছ মারতে মারতে একটা সময় গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যান, যেই জায়গাটায় মানে নদীর পানিগুলো কেমন যেন খুব বেশি কালো হয়ে গেছে। মানে উনি এতক্ষণ থেকে নদীর পানি স্পষ্ট দেখতে পাচ্ছেন, নদীর নিচে কি আছে, উপরে কি আছে, সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে এই নদীর পানিগুলো এত বেশি কালো হয়ে গেছে যে ওনার লাইটের আলো পানিগুলোকে ভেদ করতে পারছে না। তো একটা সময় উনি চিন্তা করে দেখলেন যে হয়তো এখানে কোনো সমস্যা আছে। তো এইটা ভেবে উনি পিছন ফিরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু উনি দেখলেন যে ওনার পা দুটো কাদোর মধ্যে একদম আটকে গেছে, কোনোভাবেই উনি ওনার পাগুলো কাদো থেকে সরাতে পারছেন না। তো এই রকম একটা অবস্থায় উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন যে কিরে, আমাদের এলাকায় এইরকম পানিতে তো এমন কাদো হওয়ার কথা না, তাহলে আসলে এটা কেমনে কি হলো। তখন উনি ওনার লাইটের যে আলোটা ছিল সেই আলোটা উনি ওনার পায়ের কাছে ধরলেন। তখন উনি দেখলেন যে ওনার পায়ের মধ্যে কিছু একটা বাধা পড়ে গেছে, মানে কিছু একটা দড়ি টাইপের কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো উনি এটা দেখার পর বেশ খানিকটা ভীতু সাব্যস্ত হয়ে গিয়ে সূরা আর ইখলাস, সূরা ফাতিহা এবং সূরা নাস পড়া শুরু করলেন, কিন্তু এগুলোতেও কোনো কাজ হচ্ছে না। তার কিছুক্ষণ পরেই উনি দেখতে পারলেন নদীর মাঝ বরাবর একটা সাদা বড় বিশাল অবয়ব, মানে অবয়বটা এমন টাইপের যেন মাছ টাইপের আর কি, মানে মাছ আকৃতির একটা অবয়ব। এটা দেখে মন্টু মিয়া এত বেশি ভয় পেলেন, যেই নদীটা তার কাছে এত প্রিয় ছিল সেই নদীটাতে এরকম একটা জিনিস দেখে উনি বেশ খানিকটা ঘাবড়ে যান এবং উনি জোরে চিৎকার দেওয়া শুরু করেন। কিন্তু উনি অতক্ষণে এত দূরে চলে গেছেন যে সেখানে কোনো মানুষ ছিল না, একদমই সেখানে জঙ্গল, একদমই অবস্থা খারাপ। এরপর উনি যেটা দেখতে পারেন সেটা উনি আসলে কখনোই চিন্তা করেননি। উনি দেখতে পারেন এই জঙ্গল এবং যে ধানের জমি আছে সেই দিক থেকে একটা সাদা অবয়ব টাইপের, এটা মানে মানুষের অবয়ব, এই অবয়বটা ধীরে ধীরে আকাশে ভাসতে ভাসতে তার দিকে আসতেছে। এরকম যখন একটা দৃশ্য উনি দেখলেন তখন উনি
আর কোনো কিছু মানে সেন্স ঠিক রাখতে পারলেন না। উনি সেই নৌকার মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং এই অজ্ঞান হয়ে যে পড়ে গেলেন তারপরে তার আর কিছুই মনে নেই। রাসেল ভাই, একটা কথা আপনার মনে আছে যে এই যে যেই পরিবারটা নদীর এখন এই পারে আছে, ওনারা এখন ভাত নিয়ে আসছে, তারপর ওনারা এখন এই দিকে আসবে, তো ওনারা এখন ডাকতে শুরু করছেন, নৌকাওয়ালা কোথায় গেলেন, মন্টু মিয়া কোথায় গেলেন, চিৎকার করা শুরু করতেছে। কিন্তু মন্টু মিয়া তো এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, উনি তো আর এটা শুনতে পাচ্ছেন না। তখন ওই পরিবারটা খুব বেশি রাগ হয়ে গেলেন। রাগ হয়ে গিয়ে রাত্রের বেলায় উনি আবার ওনার যে ওই পাশের যে ওনার আত্মীয় ছিল সেই আত্মীয়দেরকে ডেকে আনলেন। মানে এই পুরা প্রসেসটা আর কি, পুরো যে সিস্টেমটা যারা মানে এই মন্টু মিয়ার সাথে তারা যে চুক্তিটা করেছিল সেই চুক্তিটার কথা যখন বলল তখন তারাও অবাক হয়ে গেল। কিরে, মন্টু মিয়া তো এরকম মানুষ না, মন্টু মিয়া তো মানুষকে কথা দিলে সেই কথা তো বরখেলাপ করার মানুষ সে না, তাহলে বিষয়টা আসলে কি হলো? তখন ওরা সবাই অবাক হয়ে গেল যে হঠাৎ করে একটা মানুষ এত বেশি চেঞ্জ, এটা কীভাবে হলো? তখন সবাই এই মন্টু মিয়াকে খোঁজা শুরু করে দিল। তো যখন খুঁজতে তারা এপার ওপার খুঁজতে একটা সময় দেখলেন এই নৌকাটা এক জায়গায় পড়ে আছে এবং তারা দ্রুত সেখানে গিয়ে দেখলেন মন্টু মিয়া সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারপর মন্টু মিয়াকে বাড়িতে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তার জ্ঞান ফেরানোর পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আসলে এখানে কি হয়েছে। তখন মন্টু মিয়া গত রাত্রের পুরো ঘটনাটা সবাইকে বলল। তখন ওই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, খুবই বয়স্ক মানুষ, তিনি বললেন এই নদীতে খুবই ভয়ানক একটা কাহিনী আছে, যেই কাহিনীটা অনেকেরই অজানা। এটা মূলত নদী ছিল না, এটা ছিল একটা ছোট পুকুর টাইপের একটা খাল ছিল আর কি। যেই খালটার মধ্যে একদিন এই গ্রামেরই একজন বৃদ্ধ মানুষ মাছ মারতে গিয়েছিলেন এবং সেই মাছ মারার সময় উনি একটা মানে কি বলে ওই যেইখানে আর কি মন্টু মিয়া অজ্ঞান হয়েছিল সেই জায়গায় একটা গাছ ছিল, সেই গাছের একটা ডাল ভাঙে ফেলেন। এই গাছের একটা ডাল ভাঙার পর সেই গাছের যেই মানে রাসেল ভাই, একটা বিষয় আপনি জানেন যে এলাকার মানে যখন ধুধু মরুভূমি থাকে এবং সেই জায়গায় একটা গাছ যখন থাকবে সেই গাছটার মধ্যে কিন্তু জিনের আসর থাকে, জিন বা ভূত সেখানে কিন্তু আশ্রয় নেয়। তো যখন এই ডালটা ভেঙে ফেলার পর সেই ডালের মধ্যে জিনদের একটা ছোট সন্তান ছিল, সেই সন্তানটা সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় বা কোনো একটা তার ক্ষতি হয়, যেই কারণে ওই যে অভিশপ্ত গাছটা এবং অভিশপ্ত যে জিনগুলো ছিল সেই জিনগুলো সেখানে অপেক্ষা করতে থাকে কখন যদি কোনো মানুষ সেখানে যায় তাহলে তার এরকম ক্ষতি সাধন করার চেষ্টা করে। কিন্তু মন্টু মিয়া একজন ভালো মানুষ, হয়তো এজন্য মন্টু মিয়াকে সেরকমভাবে তারা কোনো আঘাত করতে পারেনি, সেরকম কোনো ক্ষতিও মন্টু মিয়ার করতে পারেনি। কিন্তু এলাকার মানুষ এই বিষয়টা আসলে কেউ জানতো না। যখন না জানার ফলে বা অনেকেই ভুলে গিয়েছিল, যখন এই নতুন করে মন্টু মিয়াকে দিয়ে ঘটনাটা আবার উদ্ঘাটন হলো তখন সবার মধ্যে একটা ভয় বিরাজ করা শুরু করলো। এবং এই যে মন্টু মিয়া ছিল, মন্টু মিয়া পরবর্তী সময়ে তার যে এই যে নৌকা পারাপারের দায়িত্ব সেই দায়িত্বটাও ছেড়ে দিল। উনি বলল যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। তখন এলাকার যারা মুরব্বী ছিল তারা পড়ে যায় অনেক বিপাকে, তাহলে আমাদের মানুষগুলো কিভাবে যাতায়াত করবে, কিভাবে এপার থেকে ওপারে আসবে। তখন তারা একটা সমাধান করার জন্য একজন ভালো কবিরাজকে ডাকেন, যিনি এই যে মানে অশুভ আত্মা বা অশুভ জিন আছে সেই জিনকে আয়ত্ত করে রাখবেন। তো যেই কথা সেই কাজ, এলাকার সবার কাছ থেকে চাঁদা তোলানো হলো। চাঁদা টাকা তুলে ভালো মানের একজন কবিরাজকে নিয়ে আসা হলো। সেই কবিরাজ এসে প্রায় 7 দিন ব্যাপী বিভিন্ন রকমের যজ্ঞ, বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র, বিভিন্ন রকমের কাটানি কুটানি করে সেই যে নদীটা ছিল সেই নদীটা কলুষিত মুক্ত করলো এবং সেই নদীর যে কালো রকমের পানি দেখা যাইতো আগে, সেই পানিগুলো এখন আর দেখা যায় না। পুরো নদীটাই এখন ঠিকঠাক আছে। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনাটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।
ঘটনাটা 2017 সালের জুন মাসে। একদিন জোহরের নামাজের পর মসজিদ থেকে বাসার দিকে যাচ্ছিলাম। তখন একটা বিড়াল দেখি মসজিদের ভেতর থেকে বের হচ্ছে। আমি একটা ঢিল মারি বিড়ালটিকে মারার উদ্দেশ্যে। বিড়ালের গালে ঢিল লাগার সাথে সাথে পাশের ড্রেনে পড়ে যায়। আমি দেখতে গিয়ে দেখি ড্রেনে বিড়ালটি আর নেই। ঠিক সেদিন রাতে আমি আবারও আমার রুমে কারো উপস্থিতি অনুভব করি। এভাবে প্রায় কয়েক বছর কেটে যায়। একদিন আমিও আমার মা আন্টির মানে পাশের বাসা থেকে ফিরছিলাম। তখন একজন লোক আমার মাকে বলে আমার নাকি সমস্যা আছে। আম্মু লোকটিকে জিজ্ঞেস করলে লোকটি বলে আমি একটা বিড়ালকে ঢিল মেরে ড্রেনে ফেলে দিয়েছিলাম। এই কথাটি শুধু আমিই জানি, এটা আমি কাউকে বলি নাই, কিন্তু সে কিভাবে জানলো? তারপর আম্মু তাকে বাসায় আসতে বলে এবং সে শুরু থেকে সব বলে এবং এটাও বলে যে আমার রুমে রাতে নাকি একটা জিন আসে আমার ক্ষতি করতে, কিন্তু সে কোনোভাবেই ক্ষতি করতে পারছে না। ভাই, আমি যে বিড়ালটিকে ঢিল মারি সেটা একটা জিন ছিল এবং সেই জিন নাকি 70 বার হজ করেছে। সেদিন সে মসজিদ থেকে নামাজ পড়ে বিড়ালের রূপ নিয়ে বের হচ্ছিল, তখন আমি তাকে ঢিল মারি এবং সে ড্রেনে পড়ে যায়। তখন থেকে তিনি আমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, কারণ ড্রেনে পড়ে যাবার পর তার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল। এটাও বলেছে যে আমার মায়ের দোয়া আছে সাথে বলে তার সাথে কোনো ক্ষতি করতে পারেনি। তো ওই লোক আমাকে ঝাড়ফুঁক করে দেয় এবং পানি ও কিছু নিয়ম বলে দিয়ে যায়। বলে যে সেদিন রাতে নাকি সেই জিন হাজির করবে এবং সে মাফ চাবে এবং আমার কাছে পাঠাবে, আমাকে মাফ চেতে হবে। তো বরাবরের মতো আমি রাতে ঘুমিয়ে যাই। মাঝরাতে আমার অনুভব হলো কেউ এসে আমার মাথার পাশে দাঁড়িয়ে আমাকে ডাকছিল। উঠে দেখি একজন সাদা জুব্বা পরা সাদা লম্বা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে সালাম দিলাম। উনি উত্তর নিলেন। পরে জিজ্ঞেস করলাম আপনি কে? তখন সে বলে যে ওই যে জিন যে বিড়াল রূপে মসজিদ থেকে বের হচ্ছিল সেটা তিনি। তখন আমি তার কাছে মাফ চাই। সে আমাকে বলল যে কখনো যেন আর কখনো কোনো পশুকে আঘাত না করি এবং সবসময় যেন বাবা মার কথা শুনি। তিনি এটা পরিষ্কার আমাকে বলেন এবং এও বলেন যে মায়ের দোয়ার কারণে সে আমাকে কোনো ক্ষতি করতে পারেননি এবং তিনি এই বলে সেখান থেকে বিদায় নেন। অনেক সময় সব ঘটনা আপনাকে ভয় না লাগাতেও পারে, তবে কিছু ঘটনা অনেক সময় অনেক প্রশ্ন ছেড়ে চলে যায় যা উত্তর বই ঘেটে পাওয়া যায় না। আদৌ কি কোনো জিন ছিল নাকি ছিল না সেটা আমি বলতে পারি না। আদৌ কি সে নিজ থেকে সুসাইড করেনি সেটাও বোঝা যায় না। তবে সিফাত কি ফিল করতো তা শুধু আল্লাহই ভালো জানতো। তো এখন যে ঘটনাটা শেয়ার করবো তা আমার এক পরিচিত সাব্বির ভাইয়ের এবং তার ওয়াইফের। তো আমার কাছে আমি তাদের কাছে ঘটনাটা কালেক্ট করি। তিনি সম্পূর্ণ ঘটনা আমাকে না বললেও যতটুকু আমাকে বলেছেন ততটুকুই বলার চেষ্টা করছি। তো সেই ভাই একজন ইঞ্জিনিয়ার ছিল এবং একটা কোম্পানিতে চাকরি করত। তো পড়াশোনা শেষ করার পর তিনি বিদেশে একটা অফিসে ট্রেনিংয়ে যায় এবং সেই ট্রেনিং থেকে শেষ করে আসার পর তাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার কথাবার্তা শুরু করে যায় এবং তারই এক দুঃসম্পর্কের মামাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়। তো সেই আপুর নাম হচ্ছে সিমি। তো সাব্বির ভাই ছোটবেলায় একবার সিমি আপুকে দেখেছিল। এরপর থেকে দ্বিতীয় দেখা হবে সেই দিন যেদিন তাদের বিয়ের কথাবার্তা পাকাপাকি করার জন্য সিমি আপুকে সরাসরি তাদের বাসায় দেখতে যাওয়ার সময় তাদের দ্বিতীয় দেখা হয়। তো ভাই তার এক বন্ধু নিয়ে গেছিল সেখানে সেদিন। তো ঘটনার শুরুর কালটা তার প্রপারলি মনে নাই, তবে সেই বারটা ছিল 97 সাল। তো সিমি আপুদের বাসায় যে বিয়ের কথা পাকাপাকি করে ফেলা হয়, তো আসন্ন শীতে ঘটা করে প্রোগ্রাম করে তাকে উঠিয়ে নিয়ে আসা হবে। তো 1997 সালের 12ই ডিসেম্বর তাদের প্রোগ্রাম হয়। তো সাব্বির ভাই ঢাকায় থাকতো অফিসের কাজে, আর তার বাবা মা থাকতো চট্টগ্রামে এবং বিয়ের কথাও হয়েছিল চট্টগ্রামে। সিমি আপুদের বাসা চট্টগ্রাম। তো ঢাকায় তাদের আত্মীয় স্বজন বলতে তাদের এক চাচাতো ভাই থাকতো এবং তাও হোস্টেলে থাকতো। তো ঢাকায় তাদের বাসায় বাসা নেওয়া সব মিলিয়ে ঝামেলা শেষ করে আনার পরই বউ উঠিয়ে নিয়ে আসা হয়। তো চট্টগ্রামে প্রায় 10 দিন থাকার পর অফিসের ছুটি শেষ হতেই যেহেতু তাকে জয়েন করতে হবে, তাই তারা সাব্বির ভাই সিমি আপুকে নিয়ে ঢাকায় চলে আসে। তো ঢাকায় আসার আগে দিয়েই পুরো ফ্ল্যাট ট্যাট গুছিয়ে বাসা সাজিয়ে তারপরে চট্টগ্রাম গিয়েছিল। তো ঢাকায় আসার সময় সিমি আপু তার ছোট ভাইকে করে নিয়ে আসেন সাথে এবং তার ছোট ভাই তখন মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছে এবং মেডিকেলের জন্য ট্রাই করছিল। তো সেবার হয়নি দেখে পরের বার হবে এই আশায় সে ঢাকায় বড় বোনের বাসায় লেখাপড়া করতে বলে চলে আসে। তো বাসাটা বেশ বড় সড়ো ছিল এবং গেস্ট রুমটা দেওয়া হয় সিমিয়াপুর ভাইকে, যেহেতু রুমটা একটু দূরে ছিল।
তো যাই হোক, প্রায় 1 মাসের মতো থাকবো, মানে সময় যাওয়ার পরে একদিন রাতের বেলা বাইরে থেকে হঠাৎ করে খুব চেঁচামেচি এবং চিৎকারের আওয়াজ আসতে থাকে। যেহেতু তাদের বাসার যে রুমটাতে তারা সেমি আপু এবং সাব্বির ভাই থাকতো, সেটা ওই বাসার রুমটা একদম বারান্দার সাথে এবং নিচ বরাবর আর কি। তো ঘড়িতে সাব্বির ভাই দেখেন রাত তখন প্রায় 3টা, অথচ এত চিৎকার কেন? তো আশেপাশে যেহেতু পরের দিন যেহেতু অফিস আছে এবং আশেপাশে চিৎকারটা তারা ইগনোর করে আবার শুয়ে পড়ে, এবং চিৎকারটা নিচ থেকে আসছিল এবং কি যে চিৎকারের পরিমাণ হঠাৎ করে আরো বেড়ে যায়, যে তারা বারান্দায়, তারা 2 হাজবেন্ড ওয়াইফ বারান্দায় যেতে বাধ্য হয়। তো বারান্দায় যাওয়ার পর দেখে তারা উকি ঝুঁকি মারতে দেখে পরিষ্কার দেখা যাচ্ছিল না নিচে কি হচ্ছে। তারা রুমের বাইরে যায় এবং ড্রয়িং রুমের লাইট বন্ধ, কিন্তু বাইরের গেট খোলা। কিরে, কাহিনী কি? প্রথমে এই চিৎকার শুনে হয়তো সিমিয়াপুর ভাই নিচে নেমেছে, এরকম কিছু চিন্তা করতে করতে সাব্বির ভাই নিচে নামে সিমিয়াপুকে বাসায় রেখে। নিচে নেমে দেখে সিমিয়াপুর ভাই মাথা ফাটিয়ে বসে আছে এবং হাসছে, জোরে জোরে হাসছে। তিনি কাছে যান এবং অ্যাম্বুলেন্সের কথা বলতে শুনেন যে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে। এরকম কিভাবে হলো? এই কথা জিজ্ঞেস করতেই 3 তলার ফ্ল্যাটের একজন ভদ্র মহিলা বলতে লাগলো, শুরুতে নাকি সিমিয়াপুর ভাই সিফাত, আমি নামটা বলতে ভুলে গেছি, তিনি নাকি দরজায় নক করছিল রাত্রে 1টা-1:30টার দিকে। তারা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে দেখে সেই ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে এবং সে বলছে পানি হবে। সেই মহিলার স্বামী মৃত ছিল এবং তিনি তার 2 ছেলে নিয়ে সে ফ্ল্যাটে থাকতেন। হঠাৎ করে সিফাত ভাই সেই ভদ্রমহিলার মৃত স্বামীর নাম নিয়ে বলছিল যে কবরের ভিতরে যা হচ্ছে তা তোদের দোষে হচ্ছে। অনেক গলাটা অনেক ভারী হয়ে গেছিল। তোরা কত খুশি, ও মরে ভালো করেছে, বেঁচে থাকলে তোদের এসব কুকীর্তির খবর দেখে এমনি মরে যেত। সিফাত ভাইয়ের তখন মাথা থেকে রক্ত পড়ছে। সেই ভদ্রমহিলা সিফাত ভাইকে বলছে কি বলছো, এবং এর পেছন থেকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ওই ভদ্রমহিলার 2 ছেলে তাকে নিচে নিয়ে যায় এবং মাটিতে বসিয়ে রাখে। মাটিতে বসা অবস্থায় নাকি ওনাদের সিঁড়ির কামরায় ঢুকতেই একটা গ্রিলের খাঁচা আছে, যেটাতে মোটর রাখা হয়, বাড়ির যে পানির মোটর, সেটাতে আপনি মাথার মধ্যে নাকি নিজেই বাড়ির মাথায় বলতে থাকে, আমি বলেছি একটা ছায়া আছে, খারাপ ছায়া, যে এটাতে পাড়া দিবে তারা নিজেদের কিভাবে বাঁচাবে আমি দেখব। এই শুনে চিৎকার আরো বেড়ে গেল এবং ওই ওনার বাড়ি দেখে ওই ভদ্রমহিলা জোরে জোরে চিৎকার দিচ্ছিল। সেই তো শুনে সাব্বির ভাই নিচে। নিজের শ্যালকের এই অবস্থা তিনি আগে কখনো দেখেনি এবং কখনো শুনেনি এবং কখনো এরকম হয়ও নাই। এমনকি সিমিয়াপুকে নাকি বারবার বলা সত্ত্বেও তিনি বলেছেন তারা আগে এরকম কখনো দেখেনি। তাকে হাসপাতালের ডাক্তাররা বলেছিল যে ওনাকে ভালো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে রিহ্যাবে নেবার ব্যবস্থা করেন। উনি এভাবে চলতে থাকলে যে কাউকে অ্যাটাক করে বসবে, না হলে নিজের একটা ক্ষতি করে বসবে। তাকে বাসায় নিয়ে আসা হয়। মাথায় ব্যথা থাকার কারণে তাকে ওষুধ দেওয়া হয়। সেই থেকে তার জ্বর এবং শ্বাসকষ্ট, ঠিকমতো খেতে পারছিল না, কথা বলতো নর্মাল, কিন্তু আচরণ দেখা যাচ্ছিল না নর্মাল, আচরণ একদম অ্যাবনর্মাল ছিল সেই কয়টা দিন। এই ঘটনার পর তাকে শুয়ে শুয়ে বিড়বিড় করতে দেখা যেত এবং এই বিড়বিড় ঘন্টা খানেক পর্যন্ত চলতো। এবং এই অবস্থা দেখার পর সাব্বির ভাই চিন্তা করেন যে না, ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। তাকে দেখানো হয় তার এক বন্ধুকে, এবং তার বন্ধু যে সাইকিয়াট্রিস্ট ছিল সেই চেম্বারে ঢোকার পর তিনি কলম দিয়ে প্রেসক্রিপশন লিখছিলেন এবং সেই কলম হঠাৎ করে তার এই সিফাত ভাই কি করে তার হাত থেকে কেড়ে নিয়ে তার হাতের মধ্যে জোরে খোঁচা দেয় এবং গর্ত করে ফেলে। বলতে থাকে জোরে জোরে চিৎকার করে, তুমি যে ডাক্তার এবং একই দিকে একজন খুনি, তা কি তুমি জানো? সাইকিয়াট্রিস্ট হতবাক, ছেলেটা বলে কি? তখন সেই সিফাত ভাই বলেন, দোলা ভাই আপনি জানেন ও আমার চিকিৎসা কিভাবে করবে? ওর বুড়ি মা কষ্ট পাচ্ছিল, সেটা ওর সহ্য হয়নি, তাই বালিশ চাপা দিয়ে নিজের মাকে মেরে ফেলেছে। ও আমার চিকিৎসা কি করবে? এটা শোনার পর অবস্থা খারাপ হয়ে যায় রুমের মধ্যে সবার। ওনাকে আর কেউ সরাতে পারছে না। এই অবস্থায় হঠাৎ তিনি এত শক্তি কোথার থেকে পেল, সব উল্টা পাল্টা করে ফেলছিল, টেবিল টান দিয়ে ফেলে দিচ্ছিল এবং ধরাই যাচ্ছিল না ওকে। পরে সাব্বির ভাই কি মনে করে যেন ওর মাথায় হাত দিয়ে 3 কুল এবং আয়াতুল কুরসি পড়ে এবং সাথে সাথে সিফাত ভাই সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। বাসায় নিয়ে আসা হয় এবং কোনো ধরনের রিস্কে না যেয়ে সাব্বির ভাই তাকে চট্টগ্রামে পাঠিয়ে দেয় তার বাবা মার কাছে। সেখানে কিছুদিন পর পর খোঁজ নেওয়া হলে বলে যে না, ওর তো কোনো প্রবলেমই নাই, ও তো একদম ঠিক। তাহলে এই সমস্যাটা কোথা থেকে গেল এবং কেন সমস্যা হলো? এবং প্রায় 5 মাস চট্টগ্রামে থাকার পর হঠাৎ একদিন সিফাত ভাই ফোন করে কানে কানে বলতে থাকে, ফিস করে বলতে থাকে তার বোনকে, জাপা আমি মামা হব, তোর বাচ্চা হবে। পরে এক পর্যায়ে তাকে নিয়ে আসা হয় এবং সাথে তার মাও আসে, কারণ সাব্বির ভাই কাজে থাকে আর সিমি আপু বাসায় একা থাকে।
কিন্তু একটা প্রশ্ন এখানে রয়ে যায় যে মিনিমাম 1 মাস আগে এই প্রেগনেন্সি কনফার্ম হওয়ার আগেই সিফাত ব্যাপারটা সিমিকে জানায় যে সে মামা হবে, এবং এই প্রশ্নের উত্তর সিমি আপু কখনো দিতে পারেনি। এবং অবাক করা কাণ্ড, সে কথাগুলো ফিস করে তার আপুকে বলেছিল। যাকে যেহেতু তার মা এসেছিল তাই তারা তেমন একটা চিন্তিত ছিল না। সিফাত একদিন হঠাৎ সিমি আপুকে বলতে থাকে, আপু তুই বাথরুমে সাবধানে যাবি, বাথরুমে গেলে দেখে শুনে বাথরুমে ঢুকবি, আর 12টার আগে ঘুমিয়ে পড়বি, কোনো দেরি করবি না, ঘুমানোর সময় অবশ্যই তিন কুল পরে ঘুমাবি। তো 3 মাসের মাথায় একদিন সিমি আপু হঠাৎ সত্যি বাথরুমে পিছলে পড়ে যায়, এবং সিমি আপু কথাগুলো এড়িয়ে যায় সাব্বির ভাইয়ের কাছে। তার মিসক্যারেজ হয়ে যায় এবং পরে অপারেশন করে ঠিক করার লাগে। সিমি আপু কিন্তু তার হাজবেন্ডকে তখনও বলেনি যে এটা কিন্তু 3 মাস আগে এটা বলেছিল সিফাত। বাসা আনার পর সুস্থ হবার কিছুদিন পর সেদিন বাসায় সবাই মিলে ড্রয়িং রুমে বসেছিল, ঢাকার বাসায় সবাই। এমন সময় হঠাৎ করে সবার সামনেই সিফাত বলছে, আপু তোকে আমি বারবার বাথরুমে যেতে বারণ করেছি, বারবার বলেছি সাবধানতা অবলম্বন করতে, আর তুই ঠিকই এই কাজটা হেলায় ফেলাই করলি। তখন সবাই প্রশ্ন করে ওঠে, তোমার সমস্যা কি, তুমি কিভাবে জানো? তো এক প্রকার ঝগড়া লেগে যাওয়ার মতো অবস্থা হয়। সেদিন সিমিয়াপুর বাবাও সেদিন বাসায় উপস্থিত ছিল। ছেলের সাথে এক প্রকার বাকবিতণ্ডায় জড়িয়ে সাব্বির ভাই সিফাত ভাইকে চর মেরে বসে যাচ্ছে ছিল সিমিয়াপুর বাবা মার সামনে। এই আনএক্সপেক্টেড কন্ডিশনটা সিমিয়াপু সহ্য করতে পারে না, এবং তারা কয়েকদিন বা তার পরের দিনই চট্টগ্রাম চলে আসে সিমিয়াপু তার মা বাবা এবং সিফাতকে নিয়ে। তো এর কয়েকদিন পর সেদিন সাব্বির ভাই বাসায় একা ছিল। তিনি ঘুমের মধ্যে পরিষ্কার মনে না থাকলেও তার এতটুকু মনে আছে, একটা বট গাছের নিচে সিমিয়াপু বসে আছে, তার কোলে একটা বাচ্চা। সেই বাচ্চাকে তার কোল থেকে নিয়ে উপরে ছুঁড়ে মেরে খেলা করছিল সিফাত ভাই। তিনি ঘুমের মধ্যে দেখছেন যে তিনি সেই সিফাত ভাইকে মেরে বসেন এবং বাচ্চাটা তার হাত থেকে পড়ে যায়, মাটিতে পড়ে বাচ্চাটা থেতলে যায় এবং বাচ্চাটার শরীর থেকে, মাথা থেকে, কান থেকে রক্ত বের হতে থাকে, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও বাচ্চাটা হাসছে, যেভাবে উপরে ছুঁড়ে মারার সময় খেলা করার সময় হাসছিল সিফাত ভাইয়ের সাথে। সাব্বির ভাই ঘুম ভেঙে যায়। এরপর সেদিন রাতে আর সারা রাত তিনি ঘুমাতে পারেননি। কাজকর্ম ঠিক মতো হচ্ছিল না। প্রায় 1 মাস যাবৎ সিমিয়াপুকে সে বাসায় নিয়ে আসে না। তার মনের মধ্যে এক প্রকার গিল্টি ফিলিং হচ্ছিল। তো সিফাত তো কারো ক্ষতি করে নেই, সে তো তার কোনো ক্ষতি করে নেই। সে কয়েকদিন আগে কিছু কথা বলেছিল যেটা তার ভালো লাগেনি। তো সেদিন অফিস যাবার সময় তাদের নিচতলার ভাড়াটিয়ার সাথে কথা হচ্ছিল, এবং তারা জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, সিমি আসছে না কেন? তো কথার কথা শুনে সেই মহিলা বলে যে আপনার শ্যালকটা কোথায়? তখন সাব্বির ভাই বলে, কেন, ও তো এখানে থাকে না, তো চলে গেছে চট্টগ্রামে। তো সেই মহিলা বলে, আমার তাকে দরকার, আমি ওনাকে কিছু প্রশ্ন করব। জানি না কি হলো আমার মধ্যে ওই দিন, ও আমার দরজায় মাথা ঠুকে রক্ত বের করে ফেলেছিল এবং যা বলছিল তা সব সত্যি ছিল। আমার ছেলেগুলো ভালো না, ওদের কারণে ওর বাবা কষ্ট পেয়ে মারা গেছে, সেটাও সে ওই দিন বলেছিল। আমার ছেলেগুলো ওকে সেই গ্রিলের মধ্যে ঠুস দিয়ে ব্যথা দিয়ে রক্তাক্ত করলো, আমি এগুলি আর এড়িয়ে গেছিলাম। ও সত্যি বলছিল, কিন্তু ঘটনা হলো এই সত্য সে জানলো আর বুঝলো কি করে? সিফাত নাকি রাস্তায় দেখা হলে 2-3 বার ওই ছেলেদেরকে বলেছিল তাদের বাবার জন্য দোয়া করতে। যেহেতু তখন অতটা পরিচিত ছিল না, মাত্র 1 মাস হয়েছিল সেই বাসায় এসছে, তাই ওরা তাকে ইগনোর করেছিল। তো সাবির ভাই যে সাইকিয়াট্রিস্ট যাকে আঘাত করেছিল সিফাত ভাই, তার কাছেও যায়, যেহেতু এই দুইটাই ক্লু ছিল তার কাছে। তো সে তার ছোটবেলার বন্ধু ছিল, তার কাছে গিয়েছিল, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে তার বন্ধু মিথ্যা বলছে। সাব্বির ভাই জিজ্ঞেস করেছিল, আমার শ্যালক তোর চেম্বারে যা বলেছিল তাকে সত্যি নাকি? তখন সে স্বীকার করেনি, কিন্তু বোঝা যাচ্ছিল তার মনের মধ্যে কিছু সে লুকাচ্ছে। পরে সাব্বির ভাই চিটংয়ে ফোন দেয়, যে মাফ চায় এবং কারণ জানতে চায় কিভাবে এটা এরকম কি কখনো আগে দেখেছেন কিনা। তখন সামনে সিফাত ছিল না, শুধু সিফাতের মা তার শাশুড়ি বলেছে যে ছোটবেলা থেকে একা একা অনেক কিছু বলতো, আর যাই বলতো তাই ঘটতো। ও এমন সব কথা বলতো যা ঘটেনি তা 4-5 মাস আগে বলে দিত, এবং ঠিক 4 মাস পরেই তা ঘটে যেত। ওকে আড়াল করে রাখা হতো সবার সামনে থেকে। কারো সামনে গেলেই যদি কোনো উল্টাপাল্টা জিনিস দেখতো সাথে সাথে কিছু বলে দিত অথবা ইশারা করতো। কার দিকে জানি ইশারা করতো। ও অ্যাবনর্মাল না, তবে একজন হুজুর নাকি ওকে ছোটবেলায় দেখানো হয়েছিল, সে হুজুর একদিন নাকি জিন হাজির করে এমন লোকের তলব করে খুঁজে সিফাতের বাসায় এনে সিফাতকে দেখানো হয়েছিল। জিন হাজির যে করতে পারে তাকে খুঁজে বের করে নিয়ে আসছিল আর কি সেই হুজুর। সেই জিন নাকি প্রায় 1 মাস নিখোঁজ থাকার পর কাঠমোদের কাছে এসে বলেছিল যে সিফাতের সাথে নাকি 2 জন জিন থাকে, তারা হয়তো সিফাতকে সরিয়ে ফেলতে পারে। কিন্তু সিফাতের কিছু হয়নি। ছোট থেকে যেহেতু সিফাত বড় হয় এবং কোনো ধরনের বিপদ ঘটেনি, তারাও মনে করে যে এরকম আসলে কিছু না, এরকমটা হবার চান্স নাই। তো যাই হোক, এরপর থেকে মাঝে মাঝে ওর আচার আচরণের পরিবর্তন দেখা যেত, কিন্তু কোনো ধরনের কঠিন বা কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কিছু ঘটেনি।
মাঝে মাঝে সাথে সাথে ঠিক হয়ে যেত এবং মাঝে মাঝে ঠিক হতো না। এমনও কয়েকবার চট্টগ্রাম মানে কয়েকবার নাকি এরকম বাসার থেকে বেরিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, চট্টগ্রামের রেল লাইন ধরে পাওয়া যায় সীতাকুণ্ডের কাছে, আবার রাত 3টার দিকে পতেঙ্গার সমুদ্রের সামনে পাওয়া গেছে, আরেকবার পাওয়া যায় মহেশখালীতে, আবার পাওয়া যায় কাপ্তাইয়ের কাছে। মানে ইনফরমেশন নিয়ে চলে আসছিল। এরকম কয়েকবার হয়েছিল যখন ও ক্লাস 7-এ পড়তো। তখন তার মোবাইল ফোন ছিল না, এই সেই করে করে খবর পেয়ে তাকে উদ্ধার করা হতো, পুলিশকে জানাতো, এবং পুলিশরাও নাকি অনেকটা থানার মধ্যে বিরক্ত হয়ে গেছিল তাদের কমপ্লেন পেতে পেতে। পরিবারের সবাই চিন্তা করতো, আত্মীয় স্বজনরা ধরে নিয়েছিল ওর সাথে জিন আছে, এবং আত্মীয় স্বজনের ছেলে মেয়েদেরকে ইভেন সিফাতের সামনে তারা আসতে দিত না, মিশতে দিত না। তো ওর সব কিছু ওর বোন সিমি ওর জান। সিমির কোনো কিছু হলে সে খুব রেগে যেত, কিন্তু এখন আগের মতো নাই। মাঝে মাঝে অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, ওই সময়টার কথা বলছি, যেমনটা কয়েকদিন আগে হয়েছিল। তো সিফাত একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায় 1999 সালে। সেবার থেকে সে আলাদা থাকা শুরু করে, ঢাকার একটা হোস্টেলে থাকা শুরু করে। 2000 সালে সিমি আপু আবারও প্রেগনেন্ট হন, এবং এবারও প্রেগনেন্সির সময় সিফাত বলে যে, আপু তুই সাবধানে থাকবি, চুলার কাছে যাবি না, একদম না, দুরূদ পড়বি, কিছু আলমল শিখিয়ে দেয়। এবং 2001 সালের জানুয়ারিতে সিমি আপু একটা মেয়ে সন্তানের জন্ম দেয়। এবং এরপর থেকে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা লাগলে সিফাতের মধ্যে তেমন কোনো প্রবলেম দেখা দিত না। 2006 সালে স্কুলে ব্যথা পাওয়ার আগের দিন, তার মেয়ে ব্যথা পাওয়ার আগের দিন মানে সিমি আপুকে সে জানায় যে তার বাচ্চাকে যেন সে সাবধানে রাখে। পরের দিনই সিঁড়ি থেকে পরে সিমি আপুর মেয়ে মাথায় বেশ গুরুতর আহত মানে ব্যথা পায় আর কি। প্রবলেম যাই হচ্ছিল তা তেমন আর মেনশন করবার মতো না। 2009 সালে সিফাত বিয়ে করে তার ক্লাসমেটের সাথে, এবং দুই পরিবার মানিয়েই বিয়ে করা হয়, এবং বিয়ের 1 বছরের মধ্যে সিফাতের সাথে সেই আপুর ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়েটা বলেছে প্রচন্ড টর্চার করতো সিফাত ভাই তাকে। তো সিফাত ভাই যেমন ছাড়াছাড়ির সময়, ডিভোর্সের সময় কোনো কিছু বলেনি, চুপচাপ ছিল। শুধু কয়েকবার একটা কথাই বলেছে, আমি কখনো কাউকে মারিনি, আমি ওকে মারিনি, এবং সবাই এটা বিলিভ করতে পারেনি। এবং যেহেতু তার আজ মাঝে মধ্যে একজন চুপকির বিড়বিড় করার শব্দ মানে কথাবার্তা, তাকে কয়েকবার খুঁজে পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, একবার মাথা ফাটিয়েছে। তো তারা যেহেতু তারা মনে করেছিল যে তাদের ছেলের মধ্যেই প্রবলেম, তো মিউচুয়ালি তারা কি করলো, দুই পরিবার বসে মিউচুয়ালি একটা প্রবলেম আছে বলে তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি করিয়ে দেয়। তো মেয়েটাকে সিফাত অনেক ভালোবাসতো, এবং অনেক বোঝানো সত্ত্বেও মেয়েটা আসলে সিফাতকে আর চায়নি। হ্যাঁ, এটা সত্য, সিফাত মাঝে মাঝে অনেক কথা বলতো, একা একা হাসতো, ছাদে যেতে চাইতো। এটা সবসময় সে করতো না, কিন্তু কোনো অ্যাবনর্মালিটি আহামরি ছিল না। কিছু একটা দাওয়া মানে এরকম আর কি সবাই বলেছে। তো ওই যে সেদিন বাসায় ছিল দাওয়াত, সব গেস্টদের সামনে হঠাৎ করে সিফাত বলে দিল যে মেয়েটাকে সে বিয়ে করেছিল, সেই মেয়েটা আরেকজন ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। সেই মেয়েকে সে কয়েকবার সেই ছেলের সাথে দেখেছে, মানা করা সত্ত্বেও সেই ছেলে এসে সিফাতকে মারতো বাসায়। সিফাত পরে সেই সব ক্ষতর দাগ সবাইকে দেখিয়েছিল। কেন লুকিয়েছে সেই প্রশ্নের জবাব সিফাত দেয়নি, দিতেও চায়নি, এবং সেই প্রশ্নের জবাব এখনো অজানা। 2011 সালে সিফাত কয়েকবার, এটা হচ্ছে 2011 সালের ঘটনা, সিফাত কয়েকবার ফোন করে সিমি আপুকে বলেছে, আপা আমি বাঁচতে চাই, আমার বাঁচার ইচ্ছা খুব, কিন্তু মেয়েটা আমাকে আর বাঁচতে দিবে না। ও আমার সামনে আসে, আমাকে অনেক কথা বলে যায়, আমি সহ্য করতে পারছি না আপা, আমার পক্ষে এভাবে চলা সম্ভব নয়। আমি সারাক্ষণ একটা অবয়ব আমার সামনে দেখি। এইভাবে একজনের জীবন হতে পারে না। আমি আত্মহত্যা করতে চাই না, যেটা ইসলামে হারাম, একদম না, কিন্তু আমার কোনো কিছুই ভাল লাগছে না। তুই সবার খেয়াল রাখিস আপা, তুই ছাড়া কিন্তু আব্বা আম্মার আর কেউ নেই, আমি হয়তো আর বাঁচবো না, আমার মনে হচ্ছে আমি শিগগিরই মারা যাব। আরেকবার ফোন দিয়ে বলেছে, আপা আমি মালাকুল মত দেখছি, তুই নামাজ পড়িস, নামাজ পড়ে আমার জন্য দোয়া করিস, বিপদে পড়লে দোয়া করিস না, সব সময় আমল করিস। জানিস আমি গত 14 বছর নামাজ ছাড়া ছিলাম না, আমার লাশ যেন আমি যাকে ডিভোর্স দিয়েছি, যে মেয়েটাকে ডিভোর্স দিয়েছি, যে বউটা যেন না এসে দেখে। আমি জানি ও আসবে, কিন্তু ওকে যেন আমার লাশ দেখতে দেওয়া না হয়, কারণ আমি ওর জন্য পরপুরুষ। আমার লাশ যেন তাড়াতাড়ি দাফন হয়ে যায়, সময় যেন না লাগে। ওইদিকে ফোনের আরেক প্রান্তে যে কয়বারই সিফাত তার বোনকে ফোন করেছিল, সেই কয়বারই সে কান্না করে যাচ্ছিল, এবং সে কোনো উত্তর দিতে, কোনো কথা বলতে পারছিল না বা থামাতে পারতো না সে, কারণ সিফাত কথাই বলে যেত। এইটাই শেষ কল ছিল, এবং এইটাই ছিল সিফাতের লাস্ট মেসেজ সিমি আপুর কাছে।